দুর্নীতি শুরু হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় থেকে 96 থেকে 2001 পর্যন্ত, এবং দুর্নীতির শীর্ষে এরকম একটা কথা বলেছেন। আর তিনি বলেছেন ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, তার ভাষণে যা থাকে তিনি সে বলেছেন আওয়ামী লীগ 17 বছরে ফ্যাসিজম দেখিয়েছে, সেগুলো থেকে মুক্ত হয়ে 5ই আগস্ট বাংলাদেশ সুপথে এসছে, এবং সেটা আমরা দেখেছি। অনেক কিছু বলেছেন। আমি প্রথমে রাজ্জাক সাহেব আপনার কাছে দিয়ে শুরু করতে চাই, আপনি 3 মিনিট একটু বলবেন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ, এবং সেই রাষ্ট্রপতির ভাষণকে আবার জামাত বয়কট করেছে, তারা ওয়াকআউট করেছে। জি প্লিজ একটু 3 মিনিটে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির ভাষণটা ওনার কোনো ব্যক্তিগত এখানে উদ্যোগে কিছু করার সুযোগ নেই। এখানে ক্যাবিনেট থেকে যে ভাষণটা লিখে দেওয়া হয় উনি শুধু সংসদে সেটা পাঠ করেন, এটা হইলো রীতিনীতি। এর বাইরেও যাওয়ার ওনার সুযোগ নাই। আপনি সেখানে যেটা বলছেন যে দুর্নীতির কথা, যে 2001 সালে দুর্নীতি সৃষ্টি হয়েছে, তো আমরা তো বাকি কথাটা রাষ্ট্রপতি না, 2001 সালে না, 2096 সাল থেকে দুর্নীতি শুরু হয়েছে উনি যাই হোক, তো বাকি কথাটা তো বলেন নাই যে 5বার যে পরপর মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, সেই কথাটা কিন্তু আসে নাই। 2001 থেকে তিনি বলবেন না রাজ্জাক সাহেব, তিনি তো সেই কথা বলবেন না, তিনি বলছেন 96 সাল থেকে 2001 আমরা তো বলতে হবে নাকি, মানুষ তো জানতে হবে, আপনার দর্শক শ্রোতারা তো জানতে হবে। অনেকে জানে, তারপরে বলতে হয়। এবং সেটা তো আপনার এই যে ওনাদের সবচেয়ে প্রিয় মানুষ ইউনূস সাহেবের টিআইবি, ইফতেখারুল জামানের সংগঠন টিআইবি থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওদেরই প্রতিবেদন অনুযায়ী সেটা দুর্নীতির বিষয়টা আছে। আচ্ছা, তারপরে সংসদের প্রথম অধিবেশনের কথা বলছি। দেখেন, আপনি যখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে যখন সংসদ অধিবেশন শুরু হয়, তখন আপনি দেখেন বিরোধী দলের সিটে যারা বসা ছিল জামাত ইসলাম, তারা কিন্তু দাঁড়ায় নেই। পরে দেখলাম যে মির্জা ফখরুল সাহেবকে আরো কয়েকজনকে বলার পরে ওনারা দাঁড়িয়েছে, এবং তারা একবার মানে জাতীয় সঙ্গীতের সময় তারা একটা লিখিত মানে ছাপানো একটা প্লে কার্ড নিয়ে সেখানে আপনার এটার প্রতি অসম্মান প্রদর্শন করছেন। তো যেহেতু এটা আমাদের কাছে আপনার না আশ্চর্যের বিষয় না, কারণ তারা বাংলাদেশটাকে ওন করে না, আর জাতীয় সঙ্গীতকে তারা সম্মান প্রদর্শন করবে এটা তাদের থেকে আমরা আশা করি না। কারণ মাঝখান দিয়ে তারা কিন্তু ইউনূস সরকার আসার পরে জাতীয় সঙ্গীত নিয়েও তারা কথা উঠাবার চেষ্টা করেছিল, কিন্তু দেখছে যে জনমত এত বিপক্ষে, তখন তারা তাদের সেই অবস্থান থেকে তারা পিছনে চলে যায়। তারপরে প্রথম অধিবেশনে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য দিয়ে একটু শুরু করি আমি। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছেন যে বেগম খালেদা জিয়া 1991 সালে সংসদীয় গণতন্ত্র উনি নাকি ফিরিয়ে আনছেন। ওনাকে মাদার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি বলা হয়। আপনাদের মনে আছে 90 যে গণ আন্দোলনটা হয়, গণ অভ্যুত্থান হয়, সেখানে কিন্তু 3 জোটের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখার মধ্যে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার একটা ক্লজ ছিল, একটা মানে চুক্তির মধ্যে একটা ছিল। তারপরেও যখন কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নেওয়া হয়, এবং যখন কি বিএনপি বিজয়ের পরে সেই অবস্থান থেকে ফিরে আসার চেষ্টা করে, তখন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু হুমকি দিয়েছিলেন যে তাহলে এটা এমন যদি হয় তাহলে কিন্তু আমি ক্ষমতা হস্তান্তর করব না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের হুমকির কারণে তখন দেয়া তারা পার্লামেন্টে, এবং সেই বিলটা কিন্তু বিরোধী দলের জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেই বিলটা কিন্তু সংসদে আনা হয়, এবং সেই বিলটা পরে মানে আনএনিমাসলি মানে আপনার সর্বসম্মতিক্রমে সেটা গৃহীত হয়। তো মানে আপনার প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সাথে আমাদের একটা, কিন্তু উনি আরেকটা কথা এখানে পরিষ্কার বলছেন যে সংসদের বিরোধী দল, এখন বর্তমান যে বিরোধী দল বা অন্যান্য যারা আছে, উনি পরিষ্কার করে বলছেন ওনাদের সাথে আমাদের প্রতিযোগিতার একটা সমস্যা আছে, কিন্তু আমরা আদর্শিকভাবে তারা কিন্তু সব কিন্তু এক জায়গায়। তো এই কথাটা তো আমরা আগে থেকে জানি, কারণ ওনারা এই প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পরে বলছিলেন যে ছাত্রদল এবং ছাত্র শিবির আমরা একই মায়ের 2 সন্তান। তো সুতরাং তারা সেটা থেকে এখনো সরে আসে নাই। আমরা আপনার জন্য নির্ধারিত, আমরা সংসদের আলোকে সম্মানিত অতিথি, আপনার জন্য নির্ধারিত সময় 3 মিনিট শেষ হলো। জি ধন্যবাদ আপনাকে, আপনি বসেন।
যে মানে বসন্ত এখন বসন্ত জায়গায় বসেই আছেন, চুপ থাকেন আর কি। জি, শেখ হাসিনার উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জি, দর্শক মন্ডলী আপনারা প্রচুর কমেন্টস করছেন, আমরা কমেন্টস গুলো দেখাচ্ছি। আমি এবার আমিন সাহেবের কাছে আসবো, যে রাজ্জাক সাহেব রাষ্ট্রপতির ভাষণ নিয়ে খুব একটা কিছু বলেননি। তিনি বলছেন যে এটা লিখিত ভাষণ হয়ে থাকে, কিন্তু লিখিত ভাষণ হলে তো রাষ্ট্রপতি এটা পড়েছে, বিশ্বাস না করলে পড়লো কিভাবে? জি, এই কথা দিয়ে যদি একটু শুরু করি আমিন সাহেব, জি প্লিজ। জনাব ইসমাইল, আবার আপনাকে শুভেচ্ছা, এবং এখানে বীর মুক্তিযোদ্ধা জনাব রাজ্জাক ভাই আছেন, তার প্রতি শ্রদ্ধা এবং সালাম। মূল বিষয় হচ্ছে কি, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির বক্তব্যটা যদিও বা এভাবে যায় যে রাষ্ট্রপতির ভাষণ, বেসিক্যালি এটা রাজ্জাক ভাই যেটি বলেছেন এটা হচ্ছে কি ক্ষমতাসীন দলের বক্তব্য। তবে আমি যেটা মনে করি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে রাজনৈতিক অতীত, ওই জায়গা থেকে উনি এটা জানতেন, এবং তার যদি আত্মসম্মানবোধ এবং তার যে কমিটমেন্ট, ন্যায় নীতি আদর্শ বোধের কথা তিনি এতদিন মানুষকে শুনিয়ে এসছেন, সেই জায়গায় তিনি অটুট থাকলে নির্বাচনটা করে দেওয়ার পরেই তার উচিত ছিল এই জায়গা থেকে পদত্যাগ করা। তাতে কিন্তু কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হতো না। তাছাড়া তিনি ইতিপূর্বে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে নির্বাচনের পরে আমি আর থাকব না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বঙ্গবন্ধুকে যারা ধারণ করে, তাদের মনে তার এই বক্তব্য অবশ্যই চরম কষ্টদায়ক, অস্বীকার করার জায়গা নেই। কারণ তাকে যে ভাষণ লিখে দেওয়া হয়েছে, বাস্তবতা হচ্ছে এর বাইরে তার বলার কিছু নেই। আবার বলতে গেলে তার শেকড়টাও কিন্তু মানে নাই হয়ে যায়। আর এই ভাষণটি যে মিথ্যাচারে পরিপূর্ণ, ভরপুর, তাতে কিন্তু মানে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন পড়ে না। যেমন ধরুন, আমি মনের মাধুরী বিষয়ে যা খুশি বলতে পারি, কিন্তু ডকুমেন্টেশনটা কি? আসলে তিনি বলেছেন যে 96 থেকে দুর্নীতি শুরু হয়েছে, কিন্তু দুর্নীতির নিরূপণ যারা করে, টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটির বাংলাদেশের যে শাখা তার নাম হচ্ছে টিআইভি, এটার মেইন অফিসটা হচ্ছে জার্মানিতে, বার্লিনে। তারা প্রথম 2001 সালেই এই দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা পেল, তখন খালেদা জিয়া ক্ষমতায়। এবং দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত এমন এক রেকর্ড খালেদা জিয়া সরকার করেছিল, যেটা ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে কিনা আমরা জানি না। পরপর 5 বার, হ্যাট্রিকেরও বেশি। হ্যাঁ, তো এখন এই ইতিহাসের অমোঘ সত্য, দার্লিক সত্যকে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আপনি যদি মনে করেন ব্লাইন্ড করবেন, মুছে দিবেন, এটা কিন্তু হয় না জনাব ইসমাইল। দেখুন, বর্তমান প্রধানমন্ত্রী যখন লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছিলেন, তখন তার কিছু ভিডিও বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছিল। আমি শুনতাম যে উনি অপোজিশন রাজনীতি করে, তো তিনি কিছু গবেষণামূলক কথা বলতেন, বলে যে হ্যাঁ বলো তো কি বলেছে, এখন শেখ মুজিবের ভাষণটা বাজাও, এখন শেখ হাসিনার ভাষণটা দেখাও। তো মানে আমি এই রেফারেন্সটা এই জন্য টানলাম, আপনি গবেষণা করে হয়তো নতুন কোনো তথ্য আবিষ্কার করতে পারবেন, কিন্তু গবেষণা করে আপনি ইতিহাস বিকৃত করতে পারবেন না। গবেষণা করে ইতিহাস তৈরি করা যায় না। ইতিহাস কিন্তু অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোর দালিলিক বিষয়টা হচ্ছে ইতিহাস। ইতিহাস গবেষণার বিষয়। তো ইতিহাস কি বলে? এই যে আপনি যখন আমরা টকশোতে আছি, তখন একজন মেহেদী নামে একজন জারজ কমেন্ট করছে বঙ্গবন্ধুকে নিয়ে, হ্যাঁ, বঙ্গবন্ধু যত দেশদ্রোহী। তো উনি দেশদ্রোহী হলে দেশটা স্বাধীন করলো কে? তো এই বটবাহিনী, এদের জন্মের ঠিক নেই। এখন আপনি এরপরের জায়গায় আমি এসে সংক্ষেপে, তো এখন যে দেশটা স্বাধীন করলো কে, এইটার জন্য কিন্তু ইতিহাস পাঠ করতে হবে। আপনি বঙ্গবন্ধু কে? বাংলাদেশের মানুষের কথা বাদ দেন। সিদ্দিক সালিক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর 71 সালে তাদের আইএসপিআর এর প্রধান ছিলেন। তিনি একটি বই লিখেছেন, উইটনেস টু সারেন্ডার। সেখানে তিনি উল্লেখ করেছেন যে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা তো আমিনুল ইসলামের বক্তব্য না, এবং সেটি আমেরিকান সিআই এর যে দলিল প্রকাশ হয়েছে সেখানেও কিন্তু প্রকাশিত হয়েছে। এই যে তারা একটা ইতিহাস বানানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তাহলে মুক্তিযুদ্ধটা কে করেছে? 71-এর দল কি ছিল? আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, নেজামে ইসলাম, জামাত ইসলাম, মুসলিম লীগ।
তাহলে মুসলিম লীগ আরেকটা জনাব আমি একটু ইন্টারাপ্ট করি, আরেকটা কথা কি আসে, তাহলে মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিল? আমি আসছি তো সেই জায়গাটা। আচ্ছা, তাহলে তাহলে জি, জি। এই 6টি রাজনৈতিক দল ছিল 71-এ। তাহলে এখানে জামাত ইসলাম, নেজামে ইসলাম, মুসলিম লীগ বলে না যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, অথবা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ন্যায় অথবা কমিউনিস্ট পার্টি তারাও বলেনি যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তারা সবাই বলেছে যে আমরা মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করেছি, যে সরকার সেক্টর কমান্ডার হিসেবে জিয়া রহমানকে বেতন দিত। হ্যাঁ, এগুলো তো ইতিহাসের অমোঘ সত্য, এটা তো আপনি চাইলে অস্বীকার করতে পারবেন না। কিন্তু যাদের আওলাদে রাজাকার, যাদের মেধা মননে রাজাকারের বীর্য এবং রাজাকারের আদর্শবোধ প্রথিত হয়েছে, তারা এরকম দেশদ্রোহী বক্তব্য করবে, তারা বঙ্গবন্ধুকে দেশদ্রোহী বানাতে যায়। হ্যাঁ, বঙ্গবন্ধু দেশদ্রোহী কোন জায়গায়? পাকিস্তান দ্রোহী, নট দেশদ্রোহী। পাকিস্তান দ্রোহী হবার কারণেই তাদের এই অন্তর্জাল। কেন সাদের পাকিস্তান ভাঙল? সুতরাং বঙ্গবন্ধুকে যেভাবে পারে অপমানিত করে, আপনি দেখুন না, 5 আগস্টের পরে সর্বপ্রথম অভিনন্দন কে পাঠালো? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কি লিখলো? সে বলল যে বাংলাদেশের জনগণ 71 সালে শেখ মুজিব গাদ্দারি করে পাকিস্তান ভাঙার কারণে এখন তার প্রতিশোধ নিয়েছে। তাই না? এখন আমি পার্লামেন্টে আমি কালকে দেখলাম রাষ্ট্রপতিকে তারা বলছে ফেসিস্ট এবং ফেসিস্টের দোষর। কারা বলছে? আমি এই নষ্ট নামগুলো মুখে আনতে চাই না জনাব ইসমাইল, কারণ এই নষ্ট নামগুলো মুখে আনলে আপনার মুখের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। ওই দেবিদ্যাকে একজন জোর করে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই দেবিদ্দারের ওই নষ্ট মানুষটি আওয়ামী লীগের কথা বাদ দেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সাথে তার একটা টেলিকথোপকথনের রেকর্ড আমি শুনেছি। 6 থেকে 7 মিনিট কথা বলেছে। সে 22 বার শুধু ভাই 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 আপনি যেভাবে বলেন, ভাই জি ভাই জি ভাই ভাই আপনি যেভাবে বলেন, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদককে সে যে চামচামিটা করেছে, যেভাবে চেটেছে, সে আজকে আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ফেসিস্টের দোষর উপাধি দিয়ে তার দিকে মারার জন্য তেড়ে যায়। অর্থাৎ তারা মবটা এতদিন ছিল রাজপথে, তারা মবটাকে এখন সংসদে নিয়ে আসছে। আলটিমেটলি তাদের উদ্দেশ্যটা হচ্ছে কি ওরা বাংলাদেশটাকে ছিন্ন ভিন্ন করে ফেলো, যেন বাংলাদেশটাকে আমাকে পরে সময় কমায় দিয়ে একটু বলি, শেষ করে দিই। আরেকজন জোর করে ঢাকা থেকে অগাস্টের আগে ভাষণ দিয়েছিল, স্লোগান দিয়েছিল, মুজিবের বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। 5 আগস্টের পরে তার স্লোগান পরিবর্তন হয়ে গেল ইনকলাব। আপনার ইনকলাব জিন্দাবাদ শুধু না, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আপনার পঞ্চগড়ে আরেকটা আওলাদে রাজাকার আছে, ফেল করেছে ভোটে। সে তার একটা বক্তৃতায় যতবার আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমাকে শিখিয়েছেন বলেছেন, সে ফ্যাসিস্টের দোষর হয় না। আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন 70 বছরের জীবনে ওই পঞ্চগড়ের শয়তানের মতো আমার বঙ্গবন্ধু বলেনি, সে ফ্যাসিস্টের দোষর হয়ে যায়। এই অদ্ভুত ভণ্ডামি, প্রতারণা, সটতা, প্রবঞ্চনা দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের দেখতে হচ্ছে। এর একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে কোনো ভাবেই বাংলাদেশ নামটাকে মুছতে পারে। সেটা কিভাবে? এখানে একটা হচপচ লাগিয়ে দাও। বাংলাদেশ তো আকাশ থেকে পড়েনি, সব মাধ্যম। তাহলে আপনি যখন এই মুক্তিযুদ্ধটা কারা করেছে? মুক্তিযোদ্ধারা করেছে। সে মুক্তিযুদ্ধের নেতৃত্ব কে দিয়েছে? আওয়ামী লীগ। অবধারিত। বাংলাদেশকে স্বীকার করলে আওয়ামী লীগ আসবে, বাংলাদেশকে স্বীকার করলে বঙ্গবন্ধুকে ছাড়া হবে না। এটা বুঝতে চাওয়া মানেই ওই যে তারা তো বলেছে, কয়দিন আগেও বলেছে যে 24-এর পর 71 অপ্রাসঙ্গিক। এই ধারাটা তারা পার্লামেন্টও নিয়ে যেতে চাও। কিন্তু আমি বলি, বাংলাদেশের এখন জেন আলফা যেভাবে জেগে উঠছে, আপনার মনে আছে নিজনের কথা? 32 নম্বরের প্রত্নতত্ত্ব সংগ্রহ করতে গিয়ে যায় গ্রেপ্তার করা হয়েছিল।
আপনার ফারাবির কথা, যে এরা যতক্ষণ বেঁচে আছে এই বাংলাদেশটা পাকিস্তান হবে না। আমরা না থাকলেও, রাজ্জাকুল হায়দার ভাই না থাকলেও এই বাংলাদেশটা এই রক্তের কথা বলবে, 30 লাখ শহীদের রক্তের কথা বলবে, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রমের কথা বলবে। জি জি, ধন্যবাদ আপনার মাননীয় আলোচক। আপনার বক্তব্যের সময় শেষ হলো, একটু সময় বেশি নিয়ে নিয়েছেন, সেটার জন্য আপনার ওই অংশটা এক্সপান্স করা হবে। পরে কমিয়ে দিন, অসুবিধা নেই। পরে আচ্ছা, কমিয়ে দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। জি, এবার আমাদের মাননীয় দর্শকবৃন্দ, আপনারা যারা আছেন, যারা শুনছেন, আমি কমেন্টস গুলো পড়ছি না, আপনাদের কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিলেন, সংসদে নাকি আবার মব তৈরি হয়েছে। রাজ্জাক সাহেবকে মব নিয়ে প্রশ্ন করবো এখন। রাজ্জাক ভাই, আমি যেটা বলি যে রাষ্ট্রপতি ঠিক আছে লিখিত বক্তব্য পাঠ করেছেন, কিন্তু অনেকে বলছেন আবার রাষ্ট্রপতির অন্তরে যদি এই বিশ্বাস না থাকে, জনাব আমিন যেটা বললেন, উনি পদত্যাগ করতে পারতেন, উনি যেটা লিখেছে সেটা বিশ্বাস করেন বিধায় পড়ে দিয়েছেন, এরকমও তো হতে পারে। আমরা সেই আলোচনায় যাব না। তিনি নানান কথা বলেছেন, অনেক কুকথাও বলেছেন, সেদিকে যে সমনষ্ট করতে চাই না আমরা। আমি রাজ্জাক সাহেবের আমিন যেটা তুললো যে মব শুরু হয়েছে এখন, আপনি মবের কি দেখেছেন সংসদে একটু বলবেন? সংসদ পর্যন্ত মব হয়ে গেছে, এটা কিভাবে? মবের জনক তো সেখানে বসা ছিলেন বললেন, তাহলে তো মব তো হবেই। মবের প্রধান পৃষ্ঠপোষক সংসদে ছিলেন। জি না, তারা তো আপনার যেদিন 8ই আগস্ট, 5ই আগস্ট থেকে তারা তো এই বাংলাদেশ। জি, বাংলাদেশ আজকে কেমন আছে? জি, ধন্যবাদ তরুণ। একটা কল আসছিল। যাই হোক, তারা তো মবের সংস্কৃতি, একটা ইউনুস তো এখানে প্ল্যানফুলি, একবারে প্রি প্ল্যান, যে এখানে একটা ভয়ের সংস্কৃতি সৃষ্টি করতে হবে। এবং সে আপনার বহু জায়গায় বলছে ওরাও যদি থাকে তাহলে আমরা থাকবো কিভাবে? তার অর্থ হলো যে ওদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে তো বাংলাদেশের বহুবার মার্শাল ল আসছে, কিন্তু এই ধরনের অবস্থা কোনো সময় ছিল না। দিস ইজ দি ফার্স্ট টাইম যে এইভাবে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করছে। এবং উনি আসার পরে কি বলছে যে এই ছাত্ররা হইলো আমার নিয়োগকর্তা, সে হইলো ম্যানেজার, আর এরা হলো মালিক। তো এখন ম্যানেজার মালিকেরা তো যাদের যা ইচ্ছা তাই করতে পারবে। এটা তো উনি আইসাই লাইসেন্স দিয়ে দিছে বারে বারে। এবং উনি বিদেশে যে সংবাদ মাধ্যম, সেখানেও তো ওনাকে যখন জিজ্ঞাসা করছে এই মব সংস্কৃতি কেন, উনি কি বলছেন যে তারা তো অ্যাগ্রেশন, তাদের ভিতরে দীর্ঘদিনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এই যে কথাগুলাকে উনি স্টাবলিশ করার জন্য বহুবার চেষ্টা করছেন। তো এখন ওনার সেই লালিত লোকগুলা যারা আজকে মানে সংসদে আপনারা দেখছেন, এটা তো মানে টেলিভিশনে দেখা গেছে, আজকে আপনার ক্যামেরাতে দেখা গেছে, সুতরাং তার নাম নেওয়ার দরকার নাই। এবং এরা কিভাবে নির্বাচিত হয়েছে এটা তো মানুষ দেখছে নাকি? যেমন আমার এখানে একজন নির্বাচিত হয়েছে আপনার এনসিপির, ওর তো নামগন্ধ আমি দেখি নাই, তারপর তো সে নির্বাচিত হয়ে গেছে। এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওই আপনার ইলেকশনের পরে ওই যে মেটিকো উনি বলছে না মাস্টার মাইন্ড কি কথা বলছিল, এটা ছিল ভাগ বাটোয়ারার একটা নির্বাচন। এই মাহফুজ আলমী বলছে, আমরা তো বলার দরকার নাই। তো এখন এবং সেটা থেকে ইউনুসের সেকেন্ড মেটিকুলাস ডিজাইনটা ছিল আজকে শফিকুর রহমানকে আপনার পার্লামেন্টে ডান দিকে বসার কথা ছিল। তো সেটা যে কোনো কারণেই হোক, সেটাকে প্রতিহত করা হয়েছে আর কি, সেটাকে মানুষ প্রতিহত করছে। ওই আপনার নুরুল কবিরের কথা শুনেন নাই যে মানুষ মুখে কাপড় দিয়ে ধানের শেষে ভোট দিয়ে আসছে, নৌকার মানুষ যাইয়া ধানের শেষে ভোট দিয়ে আসছে। আমাকে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে ফোন করছে। সম্মানিত আলোচক, আমরা যদি সংসদে থাকি, সংসদে যেসব ঘটনা ঘটেছে সেসব বিষয়ের উপর যদি আলোচনা, আমি তো সংসদের কথাই বলছি। এরা নির্বাচিত হয়েছে কিভাবে? এখন এই যদি নির্বাচন হয়, এর মধ্যে যদি সংসদরা নির্বাচিত হয়, তারপরে আপনি দেখছেন সংসদে একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আপনার যাকে আপিল বিভাগেও তার আপনার মৃত্যুদণ্ড বহাল ছিল, তাকে যাইয়া মানে আপনার রিভিউতে যাইয়া তাকে খালাস করে দেওয়া হইলো, সম্পূর্ণ খালাস, তার বিরুদ্ধে কিছুই নেই। তো সেও আজকে সংসদে বসে। সুতরাং বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে আমাদের কোপালের মধ্যে এই কালো তিলকগুলা বসে আছে। এবং আজকে যে সংসদটা, এটা আমি বলবো বাংলাদেশের সংসদের ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটে নাই।
আমাদের জাতীয় সঙ্গীতকে যেখানে মানে অপমান করার তারা চেষ্টা করছে। গুড গুড, এটা গুড পয়েন্ট। হ্যাঁ, জাতীয় সঙ্গীত, তারপরে এখানে একটা লিখিত প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সঙ্গীত যখন কি আপনার বাজছিল তখন তারা কিন্তু দাঁড়ায় নাই। তখন দেখা গেছে যে আপনার বিএনপির আপনার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাহেব বারবার ওদেরকে দাঁড়াতে বলছিল। সেটা জোর করে হয়েছে, সেটার দিকে আমাদের যাওয়া দরকার, কিন্তু দাঁড়ায় নাই যে এটা তো অধ্যত্ত জনাব আমির, দাঁড়ায় নাই। জাতীয় সঙ্গীত হয়েছে, সংসদ মেনে সংসদের ভিতরে ঢুকেছে, শপথ নিয়ে ঢুকেছে, সেই ক্ষেত্রে জাতীয় সঙ্গীতকে এইভাবে অবমাননা করা কি, এটা কি আপনার কাছে কি মনে হয়? তারপরে আমরা তো মানে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কথা বলতেছি, তারা কিন্তু রাষ্ট্রপতির ভাষণকে বর্জন করে তারা চলে গেছে। তারপরে তারা কিন্তু তার মানে রাষ্ট্রপতি বিএনপি যেগুলো লিখেছে সেগুলো রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরিয়েছে, সেগুলা জামাত এবং এনসিপি এরা বিশ্বাস করে না। তার মানে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, রাষ্ট্রপতি আমি আপনাকে বলি প্রত্যাখ্যান করছে। বিশ্বাসের ব্যাপার না, বক্তব্যটা বিশ্বাস না, উনি রাষ্ট্রপতির এই প্রতিষ্ঠানটাকেই তারা বিশ্বাস করে না। কারণ তারা এই আপনার মানে ইয়ার পরে 5ই আগস্টের পরে রাষ্ট্রপতিকে প্রফেসর ইউনূস সাহেব নানান ভাবে অপমান করার চেষ্টা করছে, যাতে উনি অপমানিত হয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলে ওনারা সংবিধানটা স্থগিত করিয়া আপনার এই মাফিয়া ইউনূস আপনার রাষ্ট্রপতি হবে। তারপরে জুলাই সনদ পাশ করবে, সংবিধানটা আলী রিয়াজের যে অনুযায়ী ফর্মুলা অনুযায়ী নতুন সংবিধান পুনর্লিখন হবে। তো সেটাতে রাষ্ট্রপতির কাছে জাতি এখানে কৃতজ্ঞ যে উনি নিজের ব্যক্তিগত অপমানকে সহ্য করেও আজকে মানে ইউনূসের সেই মেটিকুলাস ডিজাইনটাকে উনি ইয়ে করতে দেয় নাই, উনি সেই সুযোগটা ওদেরকে দেয় নাই। এখন এখন আমি এটা একটু জবাব দেব। মহামান্য রাষ্ট্রপতির মধ্যে আপনি আগামী তার কি সম্ভাবনা দেখছেন? ওনাকে আজকে তো ইয়ে থেকে বিএনপির পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে সিগন্যাল দিল, আমরা উই ডোন্ট ওয়ান্ট দিস মানে প্রেসিডেন্ট, আমরা এই রাষ্ট্রপতিকে চাই না। কারণ তো আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে যে আমাদের মধ্যে কিছু কিছু মতানৈক্য আছে, কিন্তু আমরা আদর্শের দিক দিয়ে আমরা এক। আমরা তো জানি ওনারা তো বড় ভাই ছোট ভাই, সুতরাং ওনাদের মধ্যে কোনো ইয়ে নাই, বিভেদ নাই, ওনারা একই ব্যাপারে একমত। কারণ ওনারা শুইতে ফ্যাসিস্ট দেখে, ঘুমাইলে ফ্যাসিস্ট দেখে, জাগরণে ফ্যাসিস্ট দেখে, কারণ ফ্যাসিস্টের ভয়ে ওনাদের কারো ঘুম নেই। আচ্ছা, ঠিক আছে।